কিন্তু কেসটা কি? উনি হঠাৎ পাগল হলেন কি করে? ফোনের ওপাশ থেকে আর কোনো আওয়াজ পাওয়া গেল না। সাথে সাথে একটা ঝাঁকুনি দিয়ে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় এসে গাড়িটা পড়ল। এদিকে এত গন্ডগ্রাম আছে যে সেটা ইন্সপেক্টর ইন্দ্রনীলের জানাও ছিল না। পথে একটা মাইলস্টোন চোখে পড়ল, যাতে লেখা আছে কনকপুর 0 কিলোমিটার, অর্থাৎ চলে এসেছে গ্রামে। সে ফোনে আর কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না। এই রাতের বেলাতেই তড়িঘড়ি আসতে হয়েছে তাকে। রাস্তার দুই পাশে আলোর ব্যবস্থাটুকু করা হয়নি। কেউ কেউ বাড়ির বাইরে লণ্ঠন ঝুলিয়ে রেখেছে বলে সেটুকু আলো পাওয়া যাচ্ছে। মাঠ, পুকুর সব পেরিয়ে যখন থানার সামনে এলো, তখন বাইরে একটা টিম করে আলো জ্বলছে। গাড়ির আওয়াজ পেয়েই ভিতর থেকে একজন লম্বা রোগা গোছের লোক বেরিয়ে এলো। একটা স্যালিউট করে বলল, স্যার, আমি কনস্টেবল পরম দাস। আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। কেসটা কি পরম? শুভময় বাবুর মতো লোকের হঠাৎ কি হলো? আপনি তো দেখেননি, তাই বুঝতে পারেননি। আমারও ঘটনাটা শোনার পর থেকে 4 বার বমি হয়ে গেছে। কিন্তু কি এমন দেখলে তোমরা? এই প্রশ্নের উত্তরে আকাশ থেকে ঘন মেঘের দল গর্জন করে উঠল। একটা সাদাটে বিদ্যুতের শিখা বুক চিরে এপাশ থেকে ওপাশ চলে গেল। ওরা দুজন ভিতরে প্রবেশ করল। পুলিশ স্টেশনের অবস্থা সঙ্গীন। দীর্ঘদিন কোনো যত্ন করা হয় না। একটা গা গোলানো ভ্যাপসা গন্ধ আসছে। এদিকে ফাইলের ছেঁড়া পাতা সব পড়ে আছে, কিন্তু আর কোনো লোক নেই। এ কি, তুমি ছাড়া আর কেউ নেই কেন? বাকিরা কোথায়? সবাই শ্মশানে গেছে স্যার। শ্মশানে? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? শ্মশানে কি করছে সবাই? আসলে স্যার, ওই প্রতাপবাবুদের শেষ কাজ করার মতো তো কেউ নেই। তাছাড়া ওদের বাড়ির শ্মশানকালীর বিসর্জনও দিতে হতো, তো আমরাই করে দিচ্ছি স্যার। গ্রামের লোকজন কেউ রাজি হলো না। কেন রাজি হলো না কেন? আর বাড়িতে শ্মশানকালীর পুজো? অদ্ভুত। ওদের ওদের ভয় হচ্ছে স্যার ওই বাড়িতে ঢুকতে। এই শ্মশানকালী বলতে মানে ঠিক আপনি যেমন ভাবছেন তেমনটা নয়, তার অন্য একটা নামও আছে। ওসব পরে শুনছি, কিন্তু ভয় পায় কেন? কিসের ভয়? ভূতের? না স্যার, ওই শিকার। এই বলে পরম আঙুল দিয়ে দেখালো একদিকে। ইন্দ্রনীল দেখল অন্ধকারে মেঝের উপর সেলের বাইরে উবু হয়ে 2 পায়ে ভর দিয়ে বসে আছে একটা মেয়ে। চুলগুলো সামনের দিকে চলে এসেছে। মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। কেবল একটা আবছায়া অন্ধকার ঘরের কোণে বসে আছে। চাপা গোঙানির স্বর ভেসে আসছে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ইন্দ্রনীল তার সামনে এগিয়ে যেতেই পরম তার হাতটা খপ করে ধরে বলল, সাবধানে স্যার। যদিও ও এখন আগের মতো নেই, তবুও জটা বুড়ি বলে গেছে ওকে না ঘাটাতে। ইন্দ্রনীল তার কথা শুনল না। একটু একটু করে মেয়েটার সামনে এসে বসল। ঐশিকা মৃদু মৃদু দুলছে আর হালকা গোঙাচ্ছে। কি হয়েছে মা তোমার? লাগান্দা ধরেছিল আমায়। লাগান্দা। কি লাগান্দা? ওই 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 লাগান্দাই, ওই ওই লাগান্দাই মা বাবা ভাই সবাইকে সবাইকে খেয়ে নিল। সবাইকে। ও তোমায় খায়নি কেন? ও ও ও তো আমার ভিতরেই ছিল, আমায় খাবে কি করে? তো কেমন দেখতে তোমার লাগান্দাকে? এই 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 রকম দেখতে,
এইরকম দেখতে। ইন্দ্রনীল দেখলো ঐশিকার মুখটা কিরকম অদ্ভুত দেখতে। একদিকে বেঁকানো, চোখ দুটো ছোট ছোট, মনি প্রায় নেই, সামনের দিকের দাঁতগুলো কালচে হয়ে বেরিয়ে আছে, চামড়া কুঁচকে গেছে, নাকে একটা নথ পরানো, আর সারা মুখ জুড়ে লাল ছোপ। সে যেন কাঁদতে কাঁদতে বলতে চাইছে, দেখো 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 আমার মুখটা কিরম করে দিয়েছে ও, আমার মুখটা কেমন করে দিয়েছে ও, দেখো 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 ও কেমন করে দিয়েছে, দেখো। ইন্দ্রনীল নিজেও এই দৃশ্য দেখে ভয়ে দুপা পিছিয়ে এলো। বাইরে এখন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে, বৃষ্টির রেশটা বেড়ে গেছে। ইন্দ্রনীল শহরের লোক, সে সব নিজের চোখে দেখছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না তার। ঐশিকা এবার দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, তুই লাগান্দার গল্প শুনবি? তাহলে যা 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 শ্মশানে যা, শ্মশানে যা, ওখানে জটা বুড়ি আছে, ওর কাছেই শুনতে পাবি। যা 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 যা, পালা পালা পালা, এখান থেকে পালা 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 পালা। পরম, গাড়ি বের করো, কুইক কুইক। পরম চলে গেলে ইন্দ্রনীল দেখল ঐশিকা আবার আগের মতো মাথা নিচু করতে করতে কবিতার মতো সুর করে বলতে লাগলো, শ্মশান পারে জন্ম নিয়ে পিত্তি বেঁচে খায়, শুকনো পচা মরা ফুলের গন্ধ শুকে যায়, একলা বুড়ি রক্ত খেকো মানুষ ভালোবাসে, রজনীগন্ধার গন্ধে মরা যখন হাসে। বিষকে মারতে যেমন বিষের প্রয়োজন হয়, তেমনি অশুভ শক্তিকে তাড়াতে কি প্রয়োজন আরো বড় কোনো অশুভ শক্তির? কিন্তু সেই অশুভ শক্তি যদি শিকার না পেয়ে শিকারীকেই গ্রাস করে ফেলে। কনকপুর গ্রামের এক জমিদার বাড়ি, একটি ভুল সিদ্ধান্ত আর এক অভিশপ্ত রাত, যেখানে মুক্তির আশায় মানুষ ডেকে আনলো সাক্ষাৎ মৃত্যুকে। আমাদের আজকের নিবেদন অর্ণব ঘোষের লেখা হাড় হিম করা সত্য ঘটনা অবলম্বনে লাগান্দা। ওকে থানায় একলা রেখে আসাটা কি ঠিক হলো? না স্যার, ও কিচ্ছু করবে না। ও থানা থেকে বেরোতে পর্যন্ত পারবে না। কেন, পঙ্গু নাকি? না না স্যার, স্যার আপনি হয়তো খেয়াল করেননি, বুড়ি থানার চারপাশে গণ্ডি কেটে দিয়েছেন। শ্মশানে চলুন, জটাবুড়ি নিজেই আপনাকে সব ঘটনা ঠিকঠাক করে বলবে। ঠিক আছে, কিন্তু এই লাগান্দা ব্যাপারটা কি বলো তো? ওটা স্যার আমাদের গ্রামের ভাষা, অন্য গ্রামের লোকেরা অন্য কথাও বলে, তবে এর মানে হলো স্যার ওই পিশাচ ধরা। কথাটা বলার সাথে সাথেই আকাশে একটা বিদ্যুতের আলো খেলে গেল। ইন্দ্রনীল একবার মুখ জুড়ে হাত বুলিয়ে নিল। এই একবিংশ শতাব্দীতে এসেও যে সব শুনতে হবে সে ভাবতে পারেনি, কিন্তু তবুও চোখের সামনে যা দেখছে সেটাকে অস্বীকার করবেই বা কি করে? আর কোথায় যেন এই কেসটা নিয়ে তার ইন্টারেস্টও তৈরি হয়েছে, তাই তো এত কিছুর পরেও সে শ্মশানের উদ্দেশ্যে চলেছে। গাড়ি যখন শ্মশানের সামনে এসে দাঁড়ালো, তখন তারা দেখল
শ্মশানের ঠিক মাঝামাঝি জায়গায় বৃষ্টির মধ্যেই একটা টিনের ছাউনির নিচে পরপর 3টে চিতা জ্বলছে, আর আশেপাশের অন্যান্য কিছু চিতার আগুন ধুপ ধুপ করে জ্বলছে আর ধূসর ধোঁয়া বেরোচ্ছে। কালো ত্রিপলের নিচে একজন ডোম আর একজন বুড়ি লাঠি হাতে দাঁড়িয়ে আছে। পরম ওদিকে দেখিয়ে বলল, ওই যে স্যার, উনিই হলেন জটা বুড়ি। ওই যে ত্রিপলের ছাউনিটা দেখতে পাচ্ছেন না, ওটার নিচে ওনার যাবতীয় সংসার। ইন্দ্রনীল দেখল ত্রিপলের নিচের জমিটা একটু পরিষ্কার করে রাখা। একদিকে ইটের মতো করে শক্ত একটা বসার জায়গা, একদিকে স্তূপাকার করে রাখা কালো পোড়া পোড়া কাপড়, অন্যদিকে একটা ছোট্ট উনুন মতো করা। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আর মরা পোড়া গন্ধ নাকে আসছে। ইন্দ্রনীল নাকে হাত দিতেই পরম বলল, ওটা স্যার মাছের তেল, মাদ্রাজি ধূপ, ঘি আর মরা পোড়ানোর গন্ধ মেশানো গন্ধ স্যার। বুড়ির নাকি এই গন্ধটা খুব প্রিয়। ও, তো বাকি পুলিশের লোকেরা কোথায়? কাউকে তো দেখছি না। একদল তো দেবী শ্বেতকালীকে বিসর্জন দিতে গেছে, আরেক দল হবে কোথাও কাছাকাছি। বুড়ি একটু পর এদিকে ফিরে তাদের দেখেই প্রথমে একটা তির্যক হাসি দিলেন। ওনার কালচে কালো দাঁত দেখে বেশ একটু ঘেন্না হলো ইন্দ্রনীলের। বুড়ি এরপর তাদের হাতছানি দিয়ে ত্রিপলের ভিতরে ডাকলেন। এদিকে আয়। আমাদের ওই ছাই বর্ষের মধ্যে ডাকছেন কেন? ওনাকে বরং জিপে আসতে বলো। সরি স্যার, সম্ভব নয়। আমরা ওনার বাড়ি এসেছি, উনি আমাদের বাড়িতে আসেননি স্যার। বাড়ি? কোথায় বাড়ি? এটা তো শ্মশান। এখানে বাড়ি বলতে কথাটা বলতে কি থেমে গেল ইন্দ্রনীল। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল ওনার। পরম মৃদু হেসে বলল, স্যার স্যার চলুন স্যার, উনি ডাকছেন স্যার। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে মিলে ত্রিপলের ভেতর ঢুকল। বুড়িকে এবার ভালো মতো ঠাহর করলো ইন্দ্রনীল। পরনে একটা ময়লা সাদা শাড়ি, সেটাও অবিন্যস্ত ভঙ্গিতে জড়িয়ে আছে। মাথায় অল্প কিছু সাদাটে চুল, সেখানে ধুলো, ময়লা, এমনকি উচ্ছিষ্ট পোড়া কয়লা পর্যন্ত লেগে আছে। শরীরের চামড়া প্রায় কুঁচকে গেছে, দাঁতগুলো কালো হয়ে বাইরে বেরিয়ে এসেছে। মুখে সিঁদুর লাগা, চোখ দুটো কটা, উনি দুটো অত্যধিক ছোট। চোখের নিচে কালো কাজলের ছাপ, আর হাতে ধরে থাকা একটা কাঠের মোটা লাঠি। তিনি মাটির উপর বসে বেশ একটু কাস্তে কাস্তে বললেন, তুই নতুন এসেছিস বুঝি? হ্যাঁ, কি নাম তোর? ইন্দ্রনীল, ইন্দ্রনীল সেন। আপনি বলতে পারবেন ঘটনাটা কি হয়েছে? আর শুভময় বাবু কোথায় আছেন? তাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে। তুই থানা থেকে আসছিস বুঝি? ওই ঐশিকা বলে মেয়েটার সঙ্গে দেখা হলো। ওই বললো আপনি নাকি সব জানেন। আচ্ছা, কি হয়েছিল ওদের সাথে যে একসাথে পুরো পরিবারটা শেষ হয়ে গেল, বলতে পারেন? তুই তো দেখছি শহরের ছেলে, তাই সব জিনিস বিশ্বাস হয় নাকি? ইন্দ্রনীল এবারে ওনার সামনে বসে পড়ল। তার হঠাৎ করেই ওনার প্রতি একটা প্রচ্ছন্ন ভক্তি ভাব এলো, তবে কেন সেটা কেউই ঠিক বুঝতে পারল না। নিজের অজান্তেই হাত দুটো জোর হয়ে এলো তার। বলল, না মা, একটু আগে অবধিও বিশ্বাস ছিল না, তবে থানায় গিয়ে যা দেখলাম, তারপর মন চাইলেও অবিশ্বাস করতে পারছি না। আমি এটুকু জানতাম, এখনো গ্রামের দিকে অনেক রকম জিনিস ঘটে যেটা আমাদের শহরে হয় না। এগুলোকে লোকাল প্রেজুডিস বলেই ভাবতাম। আমি নিজেও একসময় গ্রামে বড় হয়েছি, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম, তারপর আর তাই তো তড়িঘড়ি আপনার কাছে এলাম। আমি আমি জানতে চাই ঠিক কি হয়েছিল ওদের সাথে। পরম হঠাৎ করেই
স্যারের এই 180 ডিগ্রি প্রত্যাবর্তন দেখে বেশ একটু অবাক হলো। ক্রমে আশেপাশের কয়েকজনও এদিক ওদিক থেকে চলে এসে ত্রিপলের নিচে বসলো। বুড়ি হাসতে হাসতে শাড়ির খুঁট থেকে একটা বিড়ি ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে খ্যালখ্যাল করে হাসতে হাসতে বললেন, চাল, কলা আর রক্ত, এই দিয়ে কত কিছু করা যায় জানিস? মানুষের মনের ভয় মানুষকে কতটা অতিষ্ঠ করে তোলে, তার ভিতরের ভয় কতটা চরম পর্যায়ে আঘাত করলে মানুষ পাগলের পর্যায়ে হাঁপ করতে থাকে। নিজের অজান্তেই মনে মনে বিশ্বাস করা একটা কল্পনা পুরো পরিবারটাকে তছনছ করে দেয়। আর সেখানেই আসল ভূমিকা নেয় এই চাল, কলা আর রক্ত। চাল, কলা, রক্ত? কিন্তু এসব দিয়ে কি হয় মা? নিম্ন স্তরের পিশাচ আহ্বান করা হয়। আর এই লাগান্দা কি জিনিস? লাগান্দা হলো এক প্রকার প্রাচীন অপশক্তি। লোকে বলে বাড়িতে কোনো অশুভ আত্মার বা কোনো অশুভ শক্তির আগমন হলে তাকে আহ্বান করা হয়, কারণ বিষকে একমাত্র বিষই ক্ষয় করতে পারে। কিন্তু কাজ শেষের পর তাকে সন্তুষ্ট করে তারপর বিদায় করতে হয়। যদি বিদায় না করা হয় তাহলে 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 সে কি করে? পরিবারের সব থেকে দুর্বল যে তার শরীরে প্রবেশ করানো হয় ওই লাগান্দাকে। তার শরীরের মাধ্যমে সেই অপশক্তিকে সরানো হয়। কিন্তু যদি ঘরে কোনো অপশক্তি না থাকে তো তাহলে কি হবে? তখন সে কাকে ধরবে? কোন অপশক্তিকে সরাবে? চূড়ান্ত ক্ষোভ তো কালান্তক হয়ে নেমে আসবে। কিন্তু কার ওপর নেমে আসবে? যে তাকে ডেকেছে তার পরিবারের উপর। কথাটা বলেই বুড়ি চোখ পাকিয়ে দাঁত বের করে হাসতে হাসতে জ্বলতে থাকা 3টে চিতার উপর তাকালেন। এখনো ছাউনির নিচে দাও দাও করে মৃতদেহগুলো জ্বলছে। ইন্দ্রনীল দেখল বুড়ির চোখে যেন একটা ঘোলাটে আগুন ধিকি ধিকি জ্বলছে। তুই গল্প শুনতে এসেছিস তো? হায়, শোন তবে। মূল ঘটনার শুরু বেশ কিছুক্ষণ আগে থেকে। ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে পুলিশ স্টেশনের ভিতর রেডিও চালিয়ে আরাম করছিলেন শুভময় বাবু আর বাকি পুলিশেরা। এমনিতে এই গ্রামে তেমন কোনো অসুবিধা নেই। নামকে বাস্তে একটা থানা রয়েছে। থানা বলতে যা বোঝায় সেটুকুও নেই। একটা ছোট 2 চালা মতো ঘর, টিম টিম করে জ্বলতে থাকা বাল্ব, ভিতরে মিহি পাওয়ারের লাইট, ঘ্যাটঘেটে শব্দে ঘুরতে থাকা ফ্যান, বস্তা পচা ফাইলের স্তূপ, আর একটা নোংরা পেচ্ছাপ আর ঘামের উগ্র গন্ধ। আর পুলিশদের মাছি মারা ছাড়া তেমন কোনো কাজ নেই। মাঝে মাঝে মনে হয় এখানে চুরি ডাকাতি করার মতো কোনো স্কোপই নেই।
নেহাতি নির্ঝঞ্ঝাট নিরস জীবন কাটছে থানার বড়বাবু শুভময় বাবু। বয়স আন্দাজ 55 কাছাকাছি। ইচ্ছে আছে 5 বছরের আগেই ভিআরএস নিয়ে নেবেন। মনে মনে সব ভাবছেন, হঠাৎ করেই পরম ছুটতে ছুটতে হুড়মুড়িয়ে একেবারে ধরপড়িয়ে ভিতরে ঢুকে বলল, স্যার, স্যার একবার তাড়াতাড়ি বাইরে আসুন স্যার। কি হলো পরম, এত হাঁফাচ্ছ কেন? স্যার 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 বাইরে চলুন। জটা বুড়ি দাঁড়িয়ে স্যার। স্যার ওর হাতে স্যার প্রতাপের কাটা মুন্ডু। শুভময় বাবুর মনে হলো ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ধরপড় করে উঠে দাঁড়িয়ে বললেন, কি কি সব বলছো? তিনিও দ্রুত বাইরে এসে দেখলেন বৃষ্টির মধ্যে কাদা মাখা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন একজন জটা বুড়ি। ওনার হাতে প্রতাপবাবুর কাটা মুন্ডুটা। সকলেই বাইরের বারান্দা মতো একটা জায়গায় এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। প্রত্যেকের চোখ বিস্ফারিত। বুড়ির পিছন দিক থেকে বেরিয়ে এলো আর একটা মেয়ে। পরনে লম্বা সাদা কাপড়ের মতো অংশ, চুলগুলো সামনে অবিন্যস্ত ভঙ্গিতে ছড়িয়ে আছে। একেও সকলে চিনতে পারল, প্রতাপবাবুর মেয়ে ঐশিকা। তুই যা, ভিতরে ঢুকে চুপচাপ বস। ঐশিকা কোনো কথা না বলে জড়বস্তুর মতো থানার ভিতর ঢুকে গেল। অদ্ভুত বিষয়, কোনো পুলিশ তাকে আটকালো না। সকলের মধ্যে দিয়ে সে চুপচাপ গিয়ে সব থেকে অন্ধকার কোনায় গিয়ে বসে পড়ল। বুড়ি বাকি পুলিশের উদ্দেশ্যে বললেন, একজন পুলিশ বাদে বাকি সবাই এক্ষুনি জমিদার বাড়ি চলে যাও। সেখানে অনেক কিছু হয়ে গেছে, তোমাদের অনেক কাজ বাকি। যাও। তার আগে তুমি বলো ওনাকে কে মারলো, আর এই মেয়েকে থানায় রাখছো কেন? ওই কি মেরেছ ওর বাবাকে? কি হচ্ছে এসব? শুভময় বাবু যতটা উত্তেজনা আর জোর নিয়ে প্রশ্নটা করলেন, ঠিক ততটাই বেগে বুড়ির চোখটা ধক করে জ্বলে উঠল। কাঠিন্য ভরা মুখটা একটু একটু করে শুভময় বাবুর দিকে এগিয়ে এলো। চোখ দুটো যেন ধকধক করে জ্বলে উঠল। ওনার সেই জ্বলন্ত দৃষ্টিতে শুভময় বাবুর ভিতরের সাহসটাও একটু একটু করে স্তিমিত হয়ে এলো। তিনি দুপা পিছিয়ে এলেন। আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, যা বলছি চুপচাপ করে যা, কোনো পাল্টা প্রশ্ন নয়। যা। কথাটা একরকম আদেশের মতো শোনালো। শুভময় বাবু এবারে আমতা আমতা করে বললেন, বরং তুমি তুমি না হয় থানায় থাকো, আমরা জমিদার বাড়ি গিয়ে দেখে আসছি। এই এই সবাই চলো। দাঁড়া দাঁড়া, এটা নিয়ে যা, তোদের কাজে লাগবে। এই বলে বুড়ি প্রতাপবাবুর কাটা মুন্ডুটা তাদের দিকে এগিয়ে দিলেন। দুজন কনস্টেবল ওখানেই হড়হড় করে বমি করতে শুরু করে দিল। শুভময় বাবুর মনে হলো ওনারও শরীরটা খারাপ হয়ে আসছে। প্রতাপবাবুর বিস্ফারিত রক্তাক্ত মুখটা যেন হাঁ করে ওনাকেই দেখছেন প্লাস্টিকের ভিতর থেকে। সেটাকে কোনো মতে চোখ কান বুজে গাড়িতে তুলে পরম বাদে বাকি সবাই বৃষ্টির মধ্যে শীঘ্রই ছুটল জমিদার বাড়িতে। পরম সেখানেই স্থানুর মতো দাঁড়িয়ে রইল। ঐশিকার দেহটা এখন গোঙাতে গোঙাতে টালমাটাল করছে। থানার কোনায় সবচেয়ে অন্ধকার জায়গায় সে আছে। সেখানে উবু হয়ে বসে
দু হাত সামনের দিকে করে দুলতে দুলতে মাথা নিচু করে গোঙাতে গোঙাতে কি সব যেন বলছে। শ্মশান ঘরে জন্ম নিয়ে বিক্রি মেচে খায়, শুকনো পচা মরা ফুলের গন্ধ শুকিয়ে যায়। একলা বুড়ি রক্ত খেপো মানুষ ভালোবাসে, রজনীগন্ধার গন্ধে মরা যখন হাসে। জটাবুড়ি এইদিকে পরমকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, তোর কি ওকে দেখে ভয় লাগছে নাকি? সালা, পুলিশ হয়েছিস কি করতে? একটা বাচ্চা মেয়েকে দেখে ভয় পাচ্ছিস? জমিদার বাবুর বাড়িতে মানে কি হয়েছে? ধ্বংসলীলা, তাণ্ডব চালিয়েছে ও, তাণ্ডব। তুই শহর থেকে কাউকে আনবার ব্যবস্থা কর, যে সে কিছুক্ষণের জন্য সবকিছু সামলাবে। কেন? এখানে তো শুভময় স্যার আর এতজন লোক রয়েছে, শহরের লোক লাগবে কেন? আমি বলছি তো লাগবে লাগবে। আর যে আসবে তাকে নিয়ে শ্মশানে চলে আসবি। শ্মশানে কেন? উফ, কত প্রশ্ন! এত প্রশ্ন কিসের তোর? বলি, তিনটে দেহ তো আর বাড়ির বাইরে পোড়ানো হবে না, চুপচাপ শ্মশানে চলে আসবি। এরপর জটাবুড়ি নিজের শাড়ির খুঁট থেকে ছাই আর সিঁদুর মেশানো একটা মিশ্রণ চূর্ণ বের করে সেটাকে আঙুল দিয়ে মিশিয়ে থানার ব্যালকনির উপর মূল দরজার চারিদিকে গণ্ডি করে দিলেন। তারপর একটা ছুরি কোথা থেকে বের করে নিজের বাম হাতের তালুতে রেখে সেখান থেকে রক্ত ফেললেন সেই গণ্ডির উপর। তারপর একটা বিরক্তিকর হাসি দিয়ে আবার পরমকে বললেন, শোন, আমি এই দরজার চারিপাশে গণ্ডি কেটে দিলাম। ওই মেয়ে এই গণ্ডি থেকে বেরোতে পারবে না, তাই ওকে চোখে চোখে রাখিস, বুঝেছিস? আর শহরের লোক এলে শ্মশানে চলে আসবি। কি 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 করলেন আপনি এটা? দিক বন্ধন, মনে করে আসিস। পরম দেখল অন্ধকারের মধ্যে বৃষ্টির জল মাথায় নিয়েই জটাবুড়ি কাস্তে কাস্তে একটু একটু করে আবছা হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। পরম ভিতরে এসে দেখল ঐশিকা অন্ধকারে বসে নিজের চুলের থেকে কি যেন টেনে টেনে বের করতে চাইছে, আর তার চারপাশে ভন ভন করে ঘুরছে একদল মাছি, ঠিক যেমন মরা মানুষের চারপাশে উড়ে সেই রকম। এদিকে শুভময় বাবু যখন জমিদার বাড়ির সামনে এসে পৌঁছলেন তখন বৃষ্টির তেজ আরো বেড়ে গেছে। সোঁদা মাটির গন্ধ আর একটা বীভৎস উৎকট গন্ধ মিলিয়ে একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। বাড়ির বাইরের দরজা থেকে হলুদ আর রক্ত বেরিয়ে আসছে। দরজাটা ভেঙে দুদিকে পাট হয়ে রয়েছে। একটু একটু করে সকলে বাড়ির ভেতরে ঢুকলো। সব ঘুটঘুটে অন্ধকার। পচা গন্ধটা আরো বাড়ছে। বাইরে থেকে একজন টর্চ জ্বালানোর চেষ্টা করলো, তবে চালানো গেল না। বারান্দা থেকে একটা শুকনো কাঠের অংশ তুলে
মশাল মতো জ্বালিয়ে ভিতরে ঢুকলো। আগুনের লালচে হলুদ আলোয় তারা যে দৃশ্য দেখল, তাতে তাদের রক্তহীন হয়ে এলো। তারা দেখল সারা ঘরের মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে কালো কালো পুরা চাল আর হলুদ। ভিতরের ঘরে মাঝখানে একপাশে পড়ে রয়েছে 3টে মৃতদেহ, আরো ভালো করে বললে আধ খাওয়া দেহাবশেষ। ছিন্ন ভিন্ন হয়ে আছে তাদের দেহের টুকরোগুলো। কোনোদিকে একটা মাথা, কোনোদিকে পা, সব এদিকে ওদিকে ছিটিয়ে পড়ে রয়েছে। বুকের আর পেটের জায়গা থেকে নাড়িভুড়ি সব বেরিয়ে এসেছে। সারা বাড়ির দেওয়াল হলুদ কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছে, আর তারই মাঝে দেওয়ালের ফাঁকা স্থানে আটকে রয়েছে মানুষের রক্ত, চামড়া আর মাংস। সেগুলো দেয়াল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এসবের জন্যই সারা বাড়ি জুড়ে পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। তবে একটা জিনিস ভীষণ লক্ষণীয়, ওই 3টে দেহ পড়েছিল একটা টেবিলের 3 দিকে। টেবিলের উপর 3টে সরু মোমবাতি থেকে তখনও সাদাটে ধোঁয়া বেরোচ্ছে। 3 জনের জন্য 3টি ছোট খাওয়ার পাত্র রাখা ছিল। প্রতিটা পাত্রে চাল, কলা আর গাঢ় লালচে তরল আর মানুষের মাংস। 3 জনের দেহ বুকের মাঝখান থেকে খুবলে খাওয়া। সেখান থেকে নাড়ি ভুড়ি রক্ত সব বেরিয়ে আসছে। এইসব সহ্য করতে না পেরে শুভময় বাবু সেখানে বমি করা শুরু করে দিলেন। তারপর কাস্তে কাস্তে ওনার মুখ থেকে রক্ত আর লালা বেরিয়ে এলো। তারপর হঠাৎ করেই নিজের মনে মনেই পাগলের মতো অট্টহাসি করতে শুরু করলেন তিনি। হাসতে হাসতে সেখানেই উন্মাদের মতো বসে পড়ে মাটি চাপড়াতে থাকলেন। আর তার সাথে শুরু হলো মারণ কাশি। বাকিরা সকলে এ দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। এমন সময় শুভময় বাবু হাসতে হাসতে আর কাস্তে কাস্তে অনেক কষ্টে তর্জনী দিয়ে দেওয়ালের একদিকে নির্দেশ করলেন আর বলে উঠলেন, ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে। সেদিকে তাকাতেই তাদের নজর গেল দেয়ালের উপর আটকে রাখা একটা কালচে মুখের উপর। মাটির তৈরি মুখটা, কিন্তু অদ্ভুত দেখতে। সমগ্র মুখটা কালো, একটা মাত্র চোখ ঠিক মুখের মাঝখানে বসানো। তার কোনো মনি নেই। চোখটা সম্পূর্ণ সাদাটে ঘোলাটে, আর 2টো চোখ আর 2টো ছোট কান। সেখান থেকেই একজোড়া দুল ঝুলছে। নাকের ওপরে একটা বড় সোনালি চকচকে নথ পরানো। ভিজে জিভটা বাইরে বের করা, আর কালো চেহারায় সে জিভ লাল টকটকে হয়ে আছে। গলার নিচের অংশটা কাজ করা এমন ভাবে যেন কেউ ছুরি দিয়ে শিল্পকর্ম খোদাই করে দেহ থেকে তাকে আলাদা করেছে। অনেক চেষ্টা করেও মূর্তিটাকে নিচে নামিয়ে আনতে পারল না তারা। এমন সময় তাদের নজরে পড়ল মূর্তির ঠিক নিচে একটা সাদাটে পাথর দেওয়ালের হলুদ কাপড়ের অংশ থেকে বেরিয়ে আসছে। অনেকটা ত্রিভুজাকার পাথর। এত ঘন অন্ধকারের মধ্যেও সেই পাথর অনন্ত শান্তির দূতের মতো শ্বেত শুভ্র। আর তার ঠিক মাথার কাছে একটা লালচে জিহ্বার চিহ্ন। সকলেই বুঝল ইনিকে। এতদিন ধরে জমিদার যার পুজো করত, তিনি এই দেবী শ্বেতকালী। বাড়িতে অপশক্তির প্রবেশ করানোর জন্য দেবীকে আড়াল করে রেখেছিলেন। কোথায় এই দেবীকেই না পুজো করবেন, তার পরিবর্তে এই কাজ করলেন। সত্যিই অন্ধবিশ্বাস আর কুসংস্কার যে মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধিকেই নষ্ট করে দেয়, তার জলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। এদিকে শুভময় বাবু চিৎকার করে হাসতে হাসতে বলে যাচ্ছেন, জ্বালিয়ে দে রে, সব জ্বালিয়ে দে।
ওই মুখ জ্বালিয়ে দে, নয়তো সব ছাই হয়ে যাবে। ওনাকে ধরাধরি করে বাইরে বের করে আনা হলো। বাকি 3টে দেহ কনস্টেবলরা বেঁধে বাইরে বের করে নিয়ে এলো। ততক্ষণে গ্রামে কথাটা হু হু করে ছড়িয়ে পড়েছে। এসব জিনিস গ্রামে গঞ্জে দাবা আনালের মতো ছড়িয়ে পড়ে। একই জমিদার বাড়ি, অনেক গুপ্ত ঘটনা, তার উপর মৃত্যু, এমন মুচমুচে গসিপ কালে ভদ্রে একটা আসে। কিন্তু পুলিশ নাকে রুমাল চাপা দিয়ে দেহ বার করার পরে সকলে এসে সে দেহ 3টে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। তাদের শরীর খারাপ করতে আরম্ভ করলো। যে যার বাড়ি চলে গেল। অদ্ভুত বিষয়, তারা দেহ আর দেবীকে নিয়ে বেরিয়ে আসার সাথে সাথেই বাড়ির ভিতরে একটা বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে গেল। বৃষ্টির মধ্যেই আগুন নিজের জৌলুসে দাও দাও করে জ্বলতে শুরু করলো। কনস্টেবলরা বুঝতেই পারছে না কি হচ্ছে তাদের সাথে। চোখের সামনে একটার পর একটা অলৌকিক, পাশবিক এবং নারকীয় ঘটনা ঘটে চলেছে। ইতিমধ্যে পিছন থেকে আবার সেই ক্ষণক্ষণে কণ্ঠটা শুনতে পেল ওরা। দেহ 3টেকে শ্মশানে নিয়ে আসার ব্যবস্থা কর, আর কেউ পারলে একটা ধূপ, পচা মাছের তেল আর ঘি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। তারা দেখলো কোথায় গ্রামের লোক, কেউ নেই, সবাই চলে গেছে। শুধু বুড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে আছেন। সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বুড়ি আবারও খ্যানখ্যানে কণ্ঠে বলে উঠলেন, হামুলো যা, মিনসে ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখো। এনাদের সবার অপশক্তির হাতে মৃত্যু হয়েছে। দেহ অন্তিম সংস্কার করবার আগে বিশেষ শুদ্ধিকরণ প্রয়োজন, নয়তো আত্মা শান্তি পাবে না। তাড়াতাড়ি করো, হাতে বেশি সময় নেই। আর আর ওনাকে শহরে নিয়ে যাও, যাও। এক সপ্তাহ আগে। মা, দেখো দিদি কিরকম করছে। রাতের বেলায় খাবারের জন্য রান্নাঘরে রান্না করছিলেন মৃণালিনী দেবী। মেয়ের শরীরটা আজ সকাল থেকেই খারাপ ছিল, কিন্তু রায়ের খাওয়ার আগেই ছেলের কথা শুনে তিনি ভিতরে গিয়ে দেখলেন ঐশিকা খাটের উপর উবু হয়ে বসে আছে, অনেকটা কুকুরের মতো। চোখ দুটো ঢুলু ঢুলু আর রক্তাভ, মুখ থেকে কষ পড়ছে। দরজার কাছে এসে এই দৃশ্য দেখে তিনি খানিক থমকে দাঁড়িয়ে পড়লেন। ঐশিকা একটু একটু করে নিজের বাম হাত বাড়িয়ে বলল, মা, ও মা, মা, ও আমার ভিতরে আছে এখন। হ্যাঁ, ভিতরে আছে। মেয়ের কণ্ঠ শুনে তিনি যথেষ্ট ভীত হলেন। আর যাই হোক, তিনি মেয়ের স্বাভাবিক কণ্ঠ চেনেন। এই কণ্ঠে কোনো ভাব, অনুভূতি, কষ্ট, রাগ, অভিমান কিছুই ছিল না। কেবল একটা জড় পদার্থের মতো স্বর ছিল। কে আছে? ঐশিকা ধীরে ধীরে ঠোঁট চওড়া করে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। তার দাঁতগুলো কিরকম কালচে হয়ে এসেছে, মুখের ভঙ্গিমাও যেন বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। হাসতে হাসতে সে বলে উঠল, অলগা আছে মা, অলগা, অলগা, অলগা আছে, অলগা। নামটা শোনা মাত্রই মৃণালিনী দেবী ভয় পেয়ে আঁতকে উঠে একবার পিছনে সরে দরজার ধারে বসে পড়লেন। এই নাম গ্রামে গঞ্জে উচ্চারণ করাও পাপ। কোনো মতে সামলে তিনি দ্রুত চিৎকার করে এসে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, কি সব বলছিস তুই মা? কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। চিৎকার আর জাপটে ধরার কারণে ঐশিকার মধ্যেকার ঘোরটা কেটে গেল। হঠাৎ করে কি হলো সে নিজেও বুঝতে পারছে না। তবে কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকভাবে তার সব মনে পড়ে গেল। আগের মতোই ধরা ধরা কণ্ঠে সে বলল, আমি স্বপ্নে দেখেছি তো ওকে মা। ও মা।
নিজের বুকের কাছ থেকে মেয়ের মুখটা সরিয়ে এনে তিনি দেখলেন মুখটা কেমন সাদাটে আর ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অঝরে কাঁদতে কাঁদতেই জিজ্ঞাসা করলেন, কি কি দেখেছিস মা? ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না, কিছু হবে না তোর। আমরা আছি তো। বল না, বল না, কি দেখেছিস বল। আমি 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 দেখলাম একটা একটা মেয়ে, ওর পুরো দেহটা কালো, ওর 3টে চোখ, পুরোটা সাদা, নাক মুখ থেকে কালো কালো রক্ত পড়ছে, 4টে হাত দিয়ে আমার আমার শরীরটাকে মাঝখান থেকে ছিঁড়তে ছিঁড়তে ভিতরের রক্ত মাংস সব সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার দেহটাকে, হ্যাঁ হ্যাঁ মা মা মা, হ্যাঁ হ্যাঁ। চুপ 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 মা, চুপ। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তোকে তোকে কেউ কিচ্ছু করবে না। চুপ কর, চুপ কর। ভয়ের চোটে আবারও কাঁদতে কাঁদতে মৃণালিনী দেবী নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। ঐশিকার মুখটা মায়ের বুকের ভেতর থেকেই একটা নিঃশব্দ তীর্যক হাসি হেসে উঠল বলে মনে হলো। ছোটবেলায় ঐশিকা আর ঠাকুমা তাদের 2 ভাই বোনকে এসব ঘটনা বলতেন। এখন সেই জিনিসই ঘুরে তাদের দিকে আসছে। অঞ্জন মায়ের শাড়ির আঁচল টেনে জিজ্ঞেস করলো, মা, দিদির কি হয়েছে? কিচ্ছু হয়নি রে বাবা, কিচ্ছু হয়নি। কথাগুলো বলতে বলতেই মৃণালিনী দেবী দুজনকেই কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন। ওনার বুকের ভেতর একটা অজানা আশঙ্কার ছাপ ফুটে উঠল। তার সাথে সাথে তিনি একটা জিনিস মনে করতেই অনুভব করলেন, সত্যি সত্যি ঘরের ভেতর কোনো অশুভ শক্তির আগমন একটু একটু করে অদৃশ্য কালো ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। কারণ তিনি একটু আগেই রান্নাঘরে রান্না করবার সময় একটা উৎকট মরা পচা গন্ধ পাচ্ছিলেন। শুরুতে অগ্রাহ্য করলেও এখন সেটাই ভয় পাচ্ছেন তিনি। নিজের অজান্তেই ভয়ে ওনার 2 চোখ ছলছল করে উঠল। রাতে প্রতাপ নারায়ণ বাবু ব্যবসার কাজ থেকে ফিরলেই মৃণালিনী দেবী ওনাকে গুছিয়ে সমস্তটা বললেন। প্রতাপ নারায়ণ বাবু সবটা শুনে একটু হন্তদন্ত হয়ে নিজেদের খাটের তলা থেকে একটা লোহার ট্রাঙ্ক বার করতে থাকলেন। তারপর ওর ভিতর থেকে কিছু যেন খুঁজতে থাকলেন। কি খুঁজছো সেটা তো বলো। ঐশিকার ভেতরের জিনিসটাকে। আমার ঠাকুরদা একটা জিনিস রেখে গিয়েছিলেন, ওটাই দেখছি আছে কিনা। কি জিনিস? ধৈর্য ধরো। এই বলে ঘরটা এলোমেলো করে ট্রাঙ্ক থেকে সব জামা কাপড় বার করে শেষমেশ কিছুই পেলেন না, কিন্তু ওনার স্পষ্ট মনে আছে ওইখানেই ছিল। আহা, কি খুঁজছো সেটাই তো বুঝতে পারছি না। একটা পুরনো পুঁথি, আমার ঠাকুরদার। ওখানে ছবি ছিল, মেয়ে বর্ণনা যা দিয়েছে সে সব কিছুই ঠিকঠাক, কিন্তু কিন্তু এত কিছু জানলো কি করে সেটাই ভাবছি। মৃণালিনী দেবী কিছু একটা বলার আগেই ওনাদের ছোট ছেলে অঞ্জন ঘরে এসে একটা ছোট পাতলা ছেঁড়া ফাটা পুঁথির মতো হাতে নিয়ে তাকে দেখিয়ে বললেন, বাবা, এই যে দিদি যাকে দেখেছিল তার ছবি এখানে আছে, দেখো। প্রতাপবাবুর সাথে সাথেই পুঁথিটা হাতে নিয়ে দেখলেন এটাই সেই পুঁথি যেটা তিনি এতক্ষণ ধরে খুঁজছিলেন। হ্যাঁ, সেখানে বড় বড় করে কালো কালিতে অলগার ছবি অঙ্কিত রয়েছে। ছেলেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এই তো এইটা তুমি কোথায় পেলে? দিদির ঘরের পিছনের দিকে জঙ্গলে।
সে কি, এত রাতে তুমি ওইদিকে কেন গেছিলে? তোমায় বলেছি না রাত করে বাড়ির বাইরে যাবে না? কিন্তু ও আমার ডাক ছিল তো, তাই। কাকে দেখতে গেছিলে? দেখলে, আমি কিন্তু বলেছিলাম। অঞ্জন কোনো উত্তর দিল না, কেবল আঙুল দিয়ে পুঁথির উপর অলগার ছবি নির্দেশ করল। এতক্ষণ যে ঘটনাটা একটা মন গড়া কাহিনীর দিকে এগোচ্ছিল, মনে হচ্ছিল ওনারও কিন্তু এবার একটু ভয় করতে শুরু করলো। মৃণালিনী দেবী কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে ঐশিকার ঘরে চলে গেলেন। প্রতাপবাবু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন পুঁথির ওপর ওনার দিকেই তাকিয়ে থাকা বড় কালচে মুখটার দিকে। আজ রাতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পরিবেশটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। মৃণালিনী দেবীর কাঁচা ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। দেওয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 2টো বাজে। একটা মোটা চাদর গায়ে দেওয়ার জন্য তিনি ঘুম থেকে উঠলেন এবং সেটা নিতেই হঠাৎ তার মনে হলো একবার ছেলেমেয়ের ঘরটা একটু দেখে আসেন। চুপি চুপি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলেন ইলশে গুড়ি বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। দরজার সামনে আসতেই একটা চাপা অস্ফুট গোঙানির স্বর শুনতে পেলেন, অনেকটা মানুষের মরার আগে মুখ থেকে যেমন শব্দ বেরোয় ঠিক সেই রকম শব্দ। তার সাথে ভেসে আসছে একটা পচা উৎকট গন্ধ। ঠিক সেই গন্ধটা প্রথম দিন রাতে রান্নাঘরে পেয়েছিলেন তিনি। বুকের ভেতরটা হঠাৎই ছ্যাঁত করে উঠল। আস্তে আস্তে দরজা অল্প ফাঁক করে ভিতরে দেখলেন সে এক অদ্ভুত দৃশ্য। ঐশিকা একটা টুলের উপর বসে আছে, পরনে জড়ানো একটা দীর্ঘ কালো কাপড়, ব্যাস আর কিছু না। তার চারপাশে ছড়িয়ে রাখা আছে পচা জবা ফুল আর ফলের খোসা। নিজের ঘরের ঠাকুরের কাছ থেকে মৃণালিনী দেবী সারা সপ্তাহের ওইসব বাসি পচা ফুল জমিয়ে একবারে নদীতে ফেলে আসেন। সেই সব ফুলগুলো আর ফলের খোসা নিয়ে মালার মতো গাঁথছে সে। পচা গন্ধটা সেখান থেকেই আসছে। হঠাৎ করেই ঐশিকা থেমে গেল। বাতাসে নাক টেনে কিসের যেন গন্ধ শুকলো। তারপর একটু একটু করে দরজার দিকে মুখ বাড়ালো। দরজার ফাঁক দিয়ে মায়ের মতো চোখ দেখতে পেয়েই অদ্ভুত একটা চওড়া হাসি দিল। ঠোঁট প্রায় 2 কান অব্দি পৌঁছে গেছে। অস্বাভাবিক ভঙ্গিতে মুখে হাত দিয়ে ভয় পেয়ে পেয়ে দ্রুত গেলেন প্রতাপ নারায়ণ বাবুর কাছে। তাকে ধরফুরিয়ে ঘুম থেকে ডেকে তুলে বললেন, কি গো, দেখে যাও মেয়ের অবস্থা। মাঝরাতে বসে বসে কি সব করছে? প্রতাপবাবু অবস্থার গুরুত্ব বুঝতে পেরে দ্রুত পাশের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন। ওনার দরজা খোলার শব্দে অঞ্জন জেগে বসল। 3 জনেই অতর্কিতে দেখলেন ঐশিকা ঘরের মাঝখানে 2 পা ছড়িয়ে বসে পচা ফুলগুলো নিজের গায়ে হাসতে হাসতে ছুটছে, আর তার সাথে সাথে ফলের খোসাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মাথার চুলগুলো এলোকেশির মতো উড়ছে অবিন্যস্ত ভঙ্গিতে। মুখের ভেতর থেকে কষ গড়িয়ে পড়ছে তার। শরীরে বিভিন্ন অনাবৃত স্থানে একটু লালচে লালচে ভাব দেখা দিয়েছে। একটু ধরা ধরা ভীত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, মা, এসব কি করছিস তুই? আমি তো অলগাকে ডাকছি, ও আমায় বলেছে ও আমার কাছে আসতে চায়। এইসব পচা ফুল আর ফলের খোসা ওর খুব প্রিয়, তাই তো মালা গেঁথে ডাকছি ওকে। দিদি, তুই কি পাগল হয়ে গেলি? কি বললি? আর একবার যদি এসব কথা শুনেছি তো। ঐশী মা! চিৎকার করে উঠলেন তিনি।
দ্রুত ঐশিকার মুখটা আগের মতো নিষ্প্রাণ হয়ে গিয়ে ফলের খোসা চিবোতে চিবোতে বলল, ভাই 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 ভাই, ভাইকে 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 অন্য জায়গায় নিয়ে যাও বাবা, অন্য জায়গায়। আমি আমি এখানে এখানে একাই ঠিক আছি। ও ও ও আসছে, ও ও আসছে, হ্যাঁ হ্যাঁ আসছে ও। ধীরে ধীরে ঐশিকার চোখ কপালে তুলে মুখটা ওপরের দিকে করতে থাকলো। তখনই কোথা থেকে মৃণালিনী দেবী একটা রুদ্রাক্ষ নিয়ে এসে ঐশিকার মাথায় অতর্কিতে রেখে দেয়। কিছু বুঝে ওঠার আগেই কয়েক মুহূর্তের জন্য আবার সে ক্রুদ্ধ জ্বলন্ত চোখে মায়ের দিকে তাকালো। মৃণালিনী দেবী ভয় না পেয়ে একভাবে ধরে রাখলেন রুদ্রাক্ষ। কিছুক্ষণের মধ্যেই ঐশিকা আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে থাকলো। তারপর ধীরে ধীরে মায়ের কোলেই অজ্ঞান হয়ে ঢলে পড়ল। প্রতাপবাবু চোখে মুখে ইশারায় জিজ্ঞাসা করলেন, কি করলে? মৃণালিনী দেবী কাঁদতে কাঁদতে কোলে ঢলে পড়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, একমুখী রুদ্রাক্ষ মায়ের গুরুদেব দিয়েছিলেন আমায়। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখেছি। আমি একটুখানি যখন পড়ছিলাম ওখানে লেখা ছিল যে শুরুর দিকের অবস্থার বাড়াবাড়ি হলে সামান্য ঠেকা দেওয়ার কাজ করতে পারে এই রুদ্রাক্ষ। তুই আমাদের সাথে শুবি আয়। মৃণালিনী, ওকে শুইয়ে রেখে চলে আসো। সকালবেলায় গ্রামের স্থানীয় কোবরেজ আর বুদ্ধি এসে একবার দেখে গেলেন ঐশিকাকে। তবে ওনাদের দেখে মনে হয়েছে বিষয়টা যতটা না অলৌকিক তার চেয়ে বেশি মানসিক। ওনারা তাকে দ্রুত শহরে নিয়ে গিয়ে একটা ভালো মনোবিদকে দেখানোর জন্য বললেন। কিন্তু প্রতাপবাবুর মন মতো হয়নি ওদের উত্তরটা। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হয়ে এলে তিনি সকলের অজান্তে বাড়ির 3 তলার বন্ধ থাকা ঘরে এলেন। কুর্তা মারা যাওয়ার পর থেকে এই ঘরের দরজা খোলা হয়নি। বহুদিন বন্ধ থেকে অনেক খোঁজাখুঁজি করে ওনার ব্যবহার করা পুজোর সরঞ্জাম রাখার জায়গা থেকে বের করে আনলেন একটা পুরনো লাল চামড়ায় বাঁধানো বই। বইটা ওনার ঠাকুরদারই লেখা। উনি জীবদ্দশায় একজন বড় মাপের সাধক ছিলেন এবং গ্রামে গঞ্জে প্রচলিত বিভিন্ন অলৌকিক মতবাদ এবং গোপন সাধনা নিয়েই একরকম একটা পুঁথি আকারে লিখে গেছিলেন। প্রতাপবাবুকে ওই লাল চামড়ার পুঁথি দেখা মাত্রই মৃণালিনী দেবী ওনাকে এসে বললেন, এগো এগো যা করছো ভেবে করছো তো, হিতে বিপরীত হবে না তো? আমাদের কাছে আর কোনো উপায় নেই। আচ্ছা, আমরা কি একবার শহরে যেতে পারি না? যদি কোনো ডাক্তারের সাথে একবার। বোকামি করো না মৃণালিনী। তোমার কি মনে হয় না দেখেই অলগাকে কিরম দেখতে সেটা বলে দিল? কিভাবে? মাথার গন্ডগোল হলে কি পচা ফুল দিয়ে মালা তৈরি করতো? এঁটো ফলের খোসা চিবিয়ে খেত? আমি যা করছি ভেবেই করছি। আটকিও না, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এরপর তিনি আর কোনো কিছুর অপেক্ষা করলেন না। নিজের বস্ত্র পরিত্যাগ করে একটা গাঢ় রক্তাম্বর পরিধান করলেন। নিজে থেকেই শুরু করলেন এক বিশেষ প্রক্রিয়া। আহ্বান করতে শুরু করলেন লাগান্দাকে। আর এই কাজের জন্য সাহায্য নিলেন নিজের ছেলের। তিনি আগে থেকেই মনস্থির করে নিয়েছিলেন এই কাজ করবেন। তাই আজ সকালেই কলকাতার একজন লোককে দিয়ে গঙ্গার পাড় থেকে একটা বড়সড় মাটির দলাকে তুলিয়ে এনেছেন। সেই মাটির দলা দিয়েই পুঁথির বর্ণনা অনুযায়ী গড়তে শুরু করলেন লাগান্দার মুখকে। বাবা, লাগান্দার মাত্র একটা চোখ কেন হয়? কারণ সে একমুখী সত্তা ধরে রাখতে পছন্দ করে। সে একবার আসলে আর ফিরে যেতে চায় না। তাহলে আমরা তাকে ডাকছি কেন? যাতে সে অলগাকে এই ঘর থেকে তাড়াতে পারে। যেখানে লাগান্দা প্রবেশ করে সেখানে সে অন্য কোনো অপশক্তিকে থাকতে দেয় না। তাহলে যখন দিদির শরীর থেকে অলগা চলে যাবে
তখন আমরা লাগানদাকে সরাবো কি করে? আমরা সরাবো না, জটা বুড়ি এসে সরাবেন। আর যদি লাগানদা না যায় তাহলে কি হবে? প্রতাপবাবু কাজ করতে করতে একটু থমকে গেলেন। মাটির তলাটা সবে একটু শক্ত হয়ে এসেছে। দরজার সামনে মুখে শাড়ির আঁচল টেনে দাঁড়িয়ে আছেন ক্রন্দনরতা মৃণালিনী দেবী। প্রতাপবাবু একটু বেশ নিচু কণ্ঠেই বললেন, সেটা জানার কোনো প্রয়োজন নেই, আমাদের পেছনে ফেরার কোনো রাস্তা নেই। এরপর আর কোনো কথোপকথন হয়নি। মৃণালিনী দেবী দরজায় দাঁড়িয়ে ওইসব জিনিস দেখতে থাকলেন। ওনার মনটা কেমন যেন একটা অশনি সংকেতের বার্তা দিচ্ছে। সেদিন রাতের মধ্যে সেই মূর্তি তৈরি হয়ে গেল, একদম হুবহু পুঁথির মতো একটা মুখ, কালচে মুখ। সেদিন রাতে ঘুম এলো না কারোরই। একটা তীব্র উৎকণ্ঠা আর মানসিক উত্তেজনা সকলের মধ্যে ঘোরাফেরা করছে। মেঘের গর্জন আজকে রাতেও ভেসে আসছে, তবে গতকালের মতো বৃষ্টি পড়ছে না। এরপর প্রতাপবাবু মুখের মূর্তিটা নিয়ে পাশের ঐশিকার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিলেন। বাকি মাটির তলাটা তার নিচে রেখে মুখের আদলকে প্রণাম করে বেরিয়ে এলেন। এরপর ক্রমশ রাত বাড়তে থাকলো। সময়ের সাথে সাথে সকলেই শ্বাস রুদ্ধ করে কিসের যেন একটা অপেক্ষা করছেন। ঠিক মাঝরাতের মাথায় আবার সেই শব্দ ভেসে এলো। পাশের ঘর থেকে খলখল করে হাসির শব্দ। আর তার সাথে ভেসে এলো একটা গন্ধ, কাঁচা মাটির সাথে আষ্টে গন্ধ মিশলে যেমন গন্ধ হয়, ঠিক সেই রকম গন্ধ। তিনজনেই গন্ধ পেতেই সজাগ হয়ে বসল। গুটি গুটি পায়ে যখন পাশের ঘরে উঁকি মারলেন, তখন সকলে যে দৃশ্য দেখলেন তাতে প্রতাপবাবু আর অঞ্জন সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিলেন। মৃণালিনী দেবী দেখলেন ঐশিকা সম্পূর্ণ নগ্ন হয়ে বসে আছে দেওয়ালের টাঙানো ওই লাগানদার মূর্তির সামনে। তার সামনে বাকি ভিজে ল্যাতলেতে মাটি। সে হাসতে হাসতে জিভ বের করে উন্মাদের মতো নিজের শরীরে সেই মাটি মাখছে। ক্রমেই বিষয়টা দেখতে দেখতে মৃণালিনী দেবীর দু চোখ দিয়ে জল আসতে থাকলো, মুখ চেপে কাঁদতে থাকলেন। প্রতাপবাবু মাথা নিচু করে বললেন, মৃণালিনী, ওর হয়ে গেলে ওকে পরিষ্কার করে শুইয়ে দিও। বিষয়টা এবার আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। প্রতাপবাবু আবার নিজের ঘরে চলে গেলেন। মেয়ে যাতে সুস্থ হয়ে ওঠে তাই মেয়ের ঘরেই লাগানদাকে টাঙিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো এতেই কাজ হয়ে যাবে, কিন্তু যে প্রবেশ করেছে হয়তো অনেকটাই শক্তিধর কোনো অপশক্তি। অতএব শক্তি বৃদ্ধি করতে হবে তার। বাইরে একটা বাজ পড়ার সাথে সাথেই অঞ্জন ঘরে এসে অত্যন্ত স্তিমিত স্বরে বলল, কাল থেকে লাগানদাকে ভোগ দেওয়া শুরু করবো আমরা বাবা। তোমার ঠাকুরদা লিখেছে লাগানদাকে নৈবেদ্য প্রদান করতে হয়। সকালবেলায় বাজার থেকে বাছাই করে পচা কলা আর চাল কিনে এনেছেন প্রতাপবাবু। মৃণালিনী দেবী এসব জিনিস ঘরের ভেতর আর সহ্য করতে পারছেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বলছি এসব বন্ধ করে আমরা আমরা অন্য কোথাও চলে যেতে পারি না? না, আমরা লাগানদাকে আহ্বান করে ফেলেছি। এখন আমরা এই বাড়ি ছেড়ে যেতে পারি না। আমরা যেখানেই পালাতে যাই সে আমাদের খুঁজে খুঁজে মেরে ফেলবে। আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। অতঃপর মৃণালিনী দেবী আর কিছু বললেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতাপবাবু আর অঞ্জন দুজনেই প্রবেশ করলেন ঐশিকার ঘরে। এখন ঐশিকা সারাদিন শুধু ঘুমায়, বাকি যাবতীয় কাজ তার চলতে থাকে রাতের বেলায়।
ক্রমে একটু একটু করে তার শরীরের উপর থেকে নিজের অধিকার সে হারাচ্ছে। প্রতাপবাবু একটা পাত্রে চাল আর পচা কলা রেখে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা ভালো করে মিশ্রণ তৈরি করলেন। তারপর সেটা ভোগ হিসেবে দেয়ালের মূর্তির সামনে একটা ছোট্ট টুলের ওপর রেখে দিলেন। একেই বলা হয় লাগানদার ভোগ। এখন আর রাতে ঘুম আসে না ওনাদের। সেদিন রাতেও তিনজন যা দেখলেন তাতে ওনাদের ভিতর থেকে সমস্ত আশার আলো যেন মুছে গেল। ওনারা দেখলেন সেদিনও ঐশিকা সম্পূর্ণ নগ্ন অবস্থায় চাল, তেল আর কলা নিজের হাতে মুখে চটকে মাখছে, উবু হয়ে কুকুরের মতো জিভ বের করে খাচ্ছে, আর ভাঙা ভাঙা কণ্ঠে আস্তে আস্তে স্তিমিত স্বরে বিড়বিড় করে উচ্চারণ করছে, পচা তেলের রেড়ি ছাঁচে মানত করার রাতে শুকনো রক্তে ভিজিয়ে দেবে হাড়ের দোরগোড়াতে। একলা পিণ্ডি চটকে মাঝে গন্ধ সে খুব পচা। মরা মানুষ বুঝবে সেদিন কে মরা কে বাঁচা। এসব বলতে বলতেই সে নিজের মুখের ভেতর সেই মিশ্রণ ঢোকাতে শুরু করলো। গোগ্রা সে গিলতে শুরু করলো বুভুক্ষুর মতো। এহেন গা গোলানো দৃশ্য দেখে মৃণালিনী দেবী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। প্রতাপবাবু দ্রুত তাকে ধরে নিয়ে ঘরে নিয়ে এসে শুইয়ে দিলেন। তারপর মাথা নিচু করে ঠাকুরদার বইটা হাতে নিয়ে ফিসফিসিয়ে বললেন, যেটা চাইলাম সেটা তো হলোই না, উল্টে উল্টে লাগান্দা এখন একটু একটু করে ওর শরীর কবজা করছে। আদৌ কি অলগা এসেছিল বাড়িতে? নিজের অজান্তেই কিছু কিছু ভুল করলাম না তো ঠাকুর? অঞ্জন ঘরে ঢুকে দেখল তার বাবা লাল চামড়ায় বাঁধা পুঁথিটাকে আঁকড়ে ধরে চোখের জল ফেলছেন। সে চুপচাপ তার পিছনে এসে বলল, তাহলে আমরা এখন কি করব বাবা? প্রতাপবাবু নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললেন, এবার আমরা আর কিচ্ছু করতে পারবো না রে বাবা। তবু তবু আমরা চেষ্টা করব, শুধু চেষ্টা করব, শুধু চেষ্টাই করব। অঞ্জন অনুভব করল নিজের বাবার মধ্যে আর সেই শক্তিটা নেই। তবু প্রদীপের শেষ সলতের মতন টিমটিম করে একটা আশার ক্ষুদ্র আলো দেখে যাচ্ছেন। হিমতাবস্থায় তার মা শয্যাশায়ী, দিদির অবস্থাও গুরুতর। সেও একমাত্র ভরসার হাত হিসেবে আঁকড়ে ধরল নিজের বাবাকে। সেদিন মৃণালিনী দেবী নিজেও ক্লান্ত হয়ে পড়েছেন। বাড়ির অবস্থা এতটাই ঋণাত্মক যে খাওয়া স্নান সব মাথায় উঠেছে। জানালা দরজা শেষ কবে খোলা হয়েছিল কেউ জানে না। বাইরে থেকে বোঝার জো নেই যে এই ঘরে হচ্ছেটা কি। সারা ঘরের দেওয়াল জুড়ে হলুদ কাপড় দিয়ে ঢেকে দিলেন। অঞ্জন বয়সে ছোট হলেও এটুকু বুঝে গেছে এখন আর কোনো প্রশ্ন করে লাভ নেই। প্রশ্নের পাঠ চুকে গেছে। সেও বাবার হাতে হাতে কাজ করতে শুরু করেছে। দিদি এখন অঘরে ঘুমোচ্ছে। ঘরদোর পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। এরপর বাবার কথা অনুযায়ী অঞ্জন চাল এনে প্রথম ধাপে আগুনে পোড়াতে শুরু করে। তারপর সেটাকে কালচে করে নিয়ে সেই পোড়া কালচে চাল বাড়ির মেঝেতে ছড়াতে শুরু করলো। সারা বাড়ি চাল ফেলে দেওয়ার পর প্রতাপবাবু জায়গায় জায়গায় হলুদ দিতে আরম্ভ করলেন। তারপর সারা বাড়িটা ভালো করে হলদে কাপড়ে ঢেকে দিলেন। বাইরে থেকে কিচ্ছুটি বোঝার জো নেই
ঘরে প্রতিষ্ঠিত শ্বেতকালীর জন্য দেওয়ালে টাঙানো লাগান্দার মুখটার নিচেই একটা স্থান ফাঁকা করে ওনাকে ওখানে প্রতিষ্ঠা করে প্রণাম করে বললেন, মা, আমায় ক্ষমা করো। আমি শুরু থেকে তোমার ওপর বিশ্বাস রাখিনি, এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। তুমি থাকলে হয়তো সব কিছুই অন্যরকম হতো। আমি ভুলের জন্য ক্ষমা প্রার্থী। সবকিছু হয়ে গেলে সেদিন রাতে মূর্তিটাকে ভালো করে সাজালেন। প্রথমে দুদিকের কানে দুটো দুল পরালেন, নাকে একটা নথ। ভয়াল দর্শনা মূর্তির এসব সাজ পরিসজ্জায় আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকলো। কিন্তু এসব করেও আদৌ লাভের কিছু হলো না, উল্টে আরো বিপদ বেড়ে গেল। যদিও এটা ওনারা জানতেন যে কিছুই হবে না, একমাত্র প্রতাপবাবু অনুভব করেছিলেন একটা বিষয়। তাই সেদিন রাতে অঞ্জনকে ঘুম পাড়িয়ে ক্লান্ত মৃণালিনী দেবীর মাথায় হাত বোলাচ্ছিলেন। মৃণালিনী দেবী অত্যন্ত কষ্ট করেই এক প্রকার হাঁপাতে হাঁপাতে বললেন, আমরা 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 আর বাঁচব না, তাই না? তাই তো মনে হচ্ছে। এখন নিয়তি আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমারও ভুল অবশ্যই আছে। একবার জটাবড়িকে গিয়ে বললে হয় না? উনি তো শুনেছি এসব জিনিস নিয়ে চর্চা করেন। যদি দেখো কাজ হবে বলে মনে হয়, কিছুই না, একটা শেষ চেষ্টা আর কি। আমিও তাই ভাবছি, কাল একবার গিয়ে কথা বলে আসবো। যদি কোনো শেষ আশার আলো থাকে তো। কিন্তু কিন্তু ওই শিকার কি হবে সে আমি জানি না। ও হয়তো আর কোনোদিন সুস্থ হবে না। একটা কথা বুঝতে পারছি না বাবা, দিদি ওই ঘরটা ছেড়ে বেরোচ্ছে না কেন? লাগান্দা ওকে ওই ঘর ছেড়ে বেরোতে দেবে না। একটু একটু করে ওকে ভেতর থেকে শেষ করবে। ওকে ওই ঘর থেকে বের করলে লাগান্দা ওকে নিজের অধীনে ধরে রাখতে পারবে না। এখন ওই ঘরই সব কিছু। এক একটা রাত যেন এক একটা বছরের মতো কাটছে এখন। সেদিন শেষ রাতে হঠাৎ করেই কথা বলার শব্দ আসতে লাগলো। পাশের ঘর থেকে দুবদাপ আওয়াজ আসতে থাকলো। এখন আর ওনারা পাশের ঘরে গিয়ে দেখেন না, জানেন কিছু না কিছু অবর্ণনীয় দৃশ্য দেখতেই হবে, যা ওনাদের সহ্যের বাইরে। তবে এক সময় আওয়াজ এতটাই জোর হলো যে প্রতাপবাবু আর অঞ্জন দুজনেই চমকে উঠলেন। তড়িঘড়ি দুজন মিলে পাশের ঘরের দরজা সামান্য খুলে উকি মারলেন এবং দেখলেন ঐশিকা কালকের মতোই অন্য একটা সুর খসখস কণ্ঠে বলতে বলতে চাল আর হলুদের উপর কেবল একটা কালো কাপড় গায়ে জড়িয়ে মাটি মেখে লাল জিভ বের করে চোখের মণি মাথার উপর তুলে ধেই ধেই করে নাচছে। ভাবটা এমন যেন মূর্তি তার মনিব এবং সে মনিবের ইশারায় নৃত্য করছে। নরকের পথে ছেনি তুলে নাচে করাল ডাকিনী যোগিনী, ঘিলু মজ্জার রক্ত মাখা পিশাচ বহির বাঁধনি, মাটি মেখে ওড়ে কাটা গায়ে চলে মন্দের থুতু লালা, অলগা শরীরে লাগান্দা বলে কোথায় পালাবি পালা। এই দৃশ্য দেখে প্রতাপবাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সারা বাড়ি জুড়ে এক পৈশাচিক নারকীয়তা বিরাজ করছে। প্রতাপবাবুর নিজের ভুলের জন্য আজ গোটা পরিবার বিধ্বস্ত হয়ে আছে। সব থেকে বড় বিষয়, বাইরের লোক সেটা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। প্রতাপবাবু দাওয়ায় বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অঞ্জন দরজার ফাঁক দিয়ে এখনো নিজের দিদিকে উন্মত্তের মতো নৃত্য করতে দেখে যাচ্ছে।
আর তার দুই গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। ভিতরের মৃণালিনী দেবীও কাঁদতে কাঁদতে শুয়ে দুহাত জোর করে বলে উঠেন, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো। আমি আজীবন কালী সাধনা করে এসেছি, তুমি আমাদের পরিবারকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আজ মোক্ষম এবং অন্তিম রাত। গত রাতের ঐশিকার বলা ছন্দের বিষয়ে প্রতাপবাবু কিছুই বোঝেননি, কিন্তু আজ সকালে বুঝেছেন। এমন হয়তো আগেই হয়েছে, ও ছন্দের মাধ্যমেই অনেক কিছু আগাম জানিয়ে দিয়েছিল, ওনারা বোঝেননি। সকালে উঠে শ্মশানে যাওয়ার সময় তিনি দেখেছিলেন বাড়ির বাইরে চারিদিক জুড়ে কে যেন একটা গণ্ডি কেটে দিয়েছে। কালচে ভিজে মাটি, তার সাথে হলুদ আর সিঁদুরের লাল হলুদাভ রং। গণ্ডি থেকে একটা চাপা আষ্টে গন্ধও বেরোচ্ছিল, খুব সম্ভবত পিশাচের দিক বন্ধন এটা। তিনি যেই সেই গণ্ডি পেরিয়েছিলেন, মাত্র কয়েক পা সবে বেরিয়েছিলেন, শরীর পাক দিয়ে রক্তবমি উঠেছিল, ভিতর থেকে দম বন্ধ হয়ে আসছিল তার। তখনই বুঝেছিলেন যে এই হলো পিশাচ বাহির বন্ধনী। হাত পা একটু একটু করে অবশ হয়ে আসছিল, চোখের সামনে দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। কয়েক হাতের দূরত্ব যেন কয়েকশো যোজন বলে মনে হচ্ছিল। নাক মুখ থেকে রক্ত উপচে পড়ছিল। তবুও কোনো মতে কাতরাতে কাতরাতে অঞ্জনের সাহায্যে তিনি ভিতরে ঢুকে পড়েছিলেন। দুর্ভাগ্যবশত তিনি পাড়ার কাউকেই ডাকতে পারেননি। গণ্ডির ভিতর ঢুকতেই একটু একটু করে ওনার শরীরটা সুস্থ হয়ে উঠেছিল। তবে তিনি বুঝেছিলেন আর জটাবুড়িকে খবর দেওয়া যাবে না। শেষ আশাটুকু এখন শেষ। যা করার ওনাদেরই করতে হবে। সেদিন রাত গাঢ় হতেই তিনি অঞ্জনকে ডেকে বললেন, আজ রাতে আমরা শেষ চেষ্টা করব, যা থাকে কপালে। তুই তুই ভয় পাচ্ছিস না তো বাবা? ভয় পেয়ে তো কিছুই হবে না বাবা। আর শেষ কয়েকদিন যা দেখেছি, আমার আর ভয় করছে না। বলছি, এইসবের আর কি কোনো দরকার আছে? নিয়তি এত দূর নিয়ে এসেছে যখন, সব তো ভবিতব্যের হাতে ছেড়ে দিলেই পারো। তাও মা, একটা শেষ চেষ্টা তো করি। বাবা যখন বলছে, বলো বাবা, কি করতে হবে বলো। প্রতাপবাবু তাকে সেই পুঁথির শেষ পাতা দেখালেন। অঞ্জন সবকিছু পড়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আজ তোমারও অনেক কাজ আছে। মৃণালিনী দেবীর চোখে মুখে একরাশ ভয় ছেয়ে গেল। ক্রমে সন্ধ্যার ধূসর আলো মিলিয়ে রাতের অন্ধকার গাঢ় হয়ে আসতেই তিনজন ঐশিকার ঘরে প্রবেশ করলেন। সারা বাড়ি থেকেই এখন উটকো মরা পচা গন্ধ বেরোচ্ছে। তিনজন মূর্তির সামনে তিনটে পাত্র রাখলেন। তারপর পাত্রে আগের দিনের মতন চাল, কলা আর তেল ঢাললেন। তারপর তিনটে মোমবাতি মৃদু আলোয় জ্বালিয়ে তিনজনের সামনে রাখলেন। কিন্তু তারপর প্রতাপবাবু একটা ছুরি বের করে বললেন, এখন আমাদের তিনজনকে নিজেদের শরীরের রক্ত, মাংস আর চামড়া দিয়ে লাগান্দাকে ভোগ দিতে হবে। কি? নিজের শরীরের রক্ত, মাংস এসব বের করতে হবে? মরণ আমাদের এমনিতেই হবে মৃণালিনী। তার চেয়ে মেয়েটা যদি কোনো মতে বেঁচে যায় তো। আর আর দেরি করো না, রাত হতে চলল। তিনজন এরপর শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ও মাংস কাটতে শুরু করলেন। একটু একটু করে মাংস আর চামড়া ফেলতে লাগলেন। পাত্রের ভেতরে চাল, কলা রক্ত আর মাংসের সাথে মিশতে শুরু করলো। এমন সময় ঐশিকা কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে
শরীরটা এঁকিয়ে বেঁকিয়ে উঠতে থাকলো। তাকে ওইভাবে উঠতে দেখে তিনজনেই বেশ ভয় পেয়ে গেলেন। তবুও কোনো মতে মনের সাহস এনে প্রতাপবাবু উঠলেন। শরীরে কাটা রক্ত মাংস আর চামড়া দেয়ালের হলুদ কাপড়ের উপর পাগলের মতো লাগাতে শুরু করলেন। কথায় বলে, লাগান্দা দেওয়াল বেয়ে আসার সময় খাবার খেতে খেতে আসে, তাতে গৃহস্থের ওপর তার কৃপা দৃষ্টি পড়ে। কিন্তু প্রতাপবাবু জানেন, কৃপা দৃষ্টি এতদিন যখন পড়েনি তখন আজও পড়বে না। কিন্তু তাও একটা শেষ চেষ্টা করতে ক্ষতি কি? তাই চিৎকার করতে করতে সারা বাড়ির দেওয়াল জুড়ে লাগাতে থাকলেন সেই সব। হঠাৎই ঐশিকা উঠে বসে হাসতে হাসতে মুখে আঙুল দিয়ে তীব্র উলুধ্বনি করে উঠল। তারপর বিছানা থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে ঘরের মধ্যে দাপাদাপি করতে শুরু করলো। তাদের তিনজনকে ঘিরে শুরু করলো তার পৈশাচিক নৃত্য। চুলগুলো ঝাঁকড়া হয়ে মুখের সামনে এসে পড়েছে। এরপর সে নিজেও চিৎকার করতে করতে দেয়াল থেকে রক্ত মাংস চামড়া খেতে শুরু করলো। ক্রমে তার মুখটা লালচে কালো হয়ে উঠল, চোখের মণি দুটো উল্টে গেল, পাগলের মতো কালো কালো দাঁত বের করে হাসতে শুরু করলো সে। তারপরে হঠাৎ করেই দু হাতে মৃণালিনী দেবী এবং অঞ্জনকে শূন্যে তুলে নিল। চিৎকার করার সময়টুকু তারা পেল না পর্যন্ত। দুজনের দেহটা মাঝখান থেকে ছিঁড়ে দিলেন। রক্ত গড়িয়ে পড়তে থাকলো ঐশিকার মাথার উপর। প্রতাপবাবু ধপাস করে পড়ে গেলেন এই দৃশ্য দেখে। ওনার মধ্যে আর কোনো শক্তি নেই। তিনি অস্ফুটে উচ্চারণ করলেন, মারে, আমায় ক্ষমা করিস। কথাটা বলার সাথে সাথেই ঐশিকা গোঙাতে গোঙাতে হাসতে হাসতে উঠে এলো প্রতাপবাবুর উপর। মুন্ডটা এক হাতে ধরে উল্টো দিকে মুচড়ে প্রায় উপরে নিয়ে চলে এলো। ফিনকি দিয়ে রক্ত মাংস সব ছুটে বেরিয়ে আসতে থাকলো। এরপর সে উঠে গিয়ে চিৎকার করতে করতে দেওয়ালে টাঙানো সেই কালচে মূর্তির জিভে রক্ত মাখাতে শুরু করলো। এই উৎসর্গ যেন লাগান্দার প্রতি এক উষ্ণতর ভোগ। তিনটে মৃতদেহ নিয়েও উন্মত্ত কালিকার মতো নৃত্য করেও তার রক্ত পিপাসু লালসা যেন মিটছে না। রাত বাড়ার সাথে সাথে নৃত্যের তেজ আর পৈশাচিক উন্মত্ততা আরও বৃদ্ধি পাচ্ছিল। ক্রমে শেষ রাতে সূর্যের মিহি হলদে আলোতে পূব দিকের আকাশ অল্প আলোকিত হয়ে উঠলে ধীরে ধীরে ঐশিকা স্তিমিত এবং শান্ত হতে থাকে। পাখিদের প্রথম কলতানে সে অজ্ঞান হয়েই তিনটে দেহের উপর পড়ে যায়। সূর্যের আলো বাড়িটার হলদে কাপড় ভেদ করে ভিতরে ঢোকে। তখন মৃত্যুর অন্ধকার নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। দেওয়ালের এক ফাঁক দিয়ে সবটাই দেখে গেলেন শ্বেত পাথরের দেবী, শ্বেতকালীর রূপক। একটা গোটা পরিবার সেদিন ছোট্ট ভুল বোঝার জন্য এমনভাবে ধ্বংস হয়ে গেল। বর্তমান সময় কনকপুর গ্রামের মহাশ্মশানে বসে বসে জটাবুড়ির মুখে এই ঘটনা শুনে অনেকেরই শরীর খারাপ হয়ে গেল। কেউ কেউ তো মাঝপথে উঠে বমি করতে করতে চলে গেল। বাকি দেবী শ্বেতকালীর বিসর্জনে যারা গেছিল তারাও শ্মশানে ফিরে এসেছিল। এই ঘটনা শুনে তাদেরও অস্বস্তিতে কাশি বমি হতে শুরু করলো। বৃষ্টির তেজ এখন একটু ধরে এসেছে। আপনি আজ রাতে তাহলে কি করে গেলেন? গন্ধটা এতই বেড়ে গেছিল যে পাড়াপড়শিদের নাক থেকে আর দূরে দূরে থাকতে পারেনি। কাল রাত থেকে 3টে মৃতদেহ পুড়ে পুড়ে পচে গেছিল। আমি যখন খবর পাই তখন আজ রাত হয়ে গেছিল। কেউ ভিতরে ঢোকার মতো পরিস্থিতিতে ছিল না। পিশাচের করা বহির্বন্ধনী সাধারণ মানুষ ভাঙতে পারে না। দরজার নিচ থেকে
রক্ত হলুদ তরল হয়ে বেরিয়ে আসছিল। আমি গিয়ে ওই বন্ধনী ছিন্ন করে প্রথম ভেতরে ঢুকি। কি দেখলেন? ঘরের মধ্যে গিয়ে দেখলাম যে মেয়েটা 3টে লাশের মাঝে টেবিলের ওপর উবু হয়ে বসে 3টে মাথায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। স্যার, স্যার কেন শরীরকে এরকম ভাবে কষ্ট দিচ্ছেন স্যার? এসব আর শুনতে হবে না আপনাকে, যা হবার হয়ে গেছে স্যার, চলুন এবারে। এবার বুঝতে পারছি শুভময় বাবুর মতো লোক উন্মাদ হলো কি করে। এ তো কানে শুনেই যা গা গুলোচ্ছেন, চোখে দেখলে কি হতো কে জানে। কিন্তু মা, আপনি বলুন এখন ওই মেয়ের কি করব? সৎকার। কথাটা শোনা মাত্রই ইন্দ্রনীল দ্রুত মুখ তুলে বুড়ির দিকে চাইল। বুড়ি আবারও হাসতে হাসতে বললেন, লাগান্দা যার শরীরে প্রবেশ করে তাকে না নিয়ে ফেরত যায় না। আমি তো শুধু ওই মেয়েটাকে নরক থেকে তুলে একটু সাময়িক শান্তি দিয়েছি। থানায় গিয়ে দেখো কি অবস্থায় পাবে ওকে, সে তো তোমরা বুঝতেই পারছো। সাথে সাথে ইন্দ্রনীল আর পরম আর বাকিরা একসাথে যাওয়ার তোড়জোড় শুরু করলো। বৃষ্টিটা এখন ধরে এসেছে। হঠাৎই কি মনে হতেই পরম থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো পরম, দাঁড়িয়ে গেলে কেন? কিছু একটা ভুল হচ্ছে স্যার। আচ্ছা মা, আপনি যে সবার শেষে বললেন যে ভুল বুঝাবুঝির জন্য পরিবারটা শেষ হলো, ভুল বুঝাবুঝি বলতে? ওরে, অলগা ওই মেয়েটাকে ধরেইনি। ওইটা শুধু ওই মেয়ের মনে হয়েছিল। স্বপ্ন দেখে ছোটবেলায় ওদের ঠাকুমা বা কেউ এসবের গল্প বলেছিল। আর ওই মেয়ের কল্পনার শক্তি এতই বেশি যে তার মনে হলো সত্যি সত্যি নাকি অলগা একটু একটু করে ওর শরীরে ঢুকছে। তাহলে যখন অলগাই নেই, লাগান্দা কাকে তাড়াবে? আর সেই সুযোগে লাগান্দা কোনো প্রতিঘাত ছাড়াই ওই মেয়েকে নিজের স্বীকার করে নিল। কমপ্লিট ট্র্যাজেডি পরম, কমপ্লিট ট্র্যাজেডি। উপস্থিত সকলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। শুধুমাত্র একটা ভুল বোঝার জন্য এতখানি বড় একটা ঘটনা ঘটল। এতটাই অন্ধবিশ্বাসে মত্ত ছিলেন ওনারা যে ঘরে প্রতিষ্ঠিত দেবীর পুজো করলেন না। তারা আর কেউ দেরি করল না, দ্রুত জিপ চালিয়ে থানার দিকে চলতে থাকলো। পিছন থেকে কানে বুড়ির কর্কশ অট্টহাসির স্বর ভেসে এলো। আকাশের অন্ধকার ভাবটা কাটতে কাটতে অল্প একটু আলোর রেশ বেরিয়ে আসতে থাকলো। ভোর হতে আর বেশিক্ষণ নেই। যেতে যেতে পরম উচ্চারণ করলো, বিষে বিষে বিষক্ষয় করতে গিয়ে গোটা পরিবারেই সেই বিষটা ঢুকে গেল স্যার। থানায় ঢুকেই তারা থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের সবচেয়ে অন্ধকার দিকে ঐশিকা এখনো বসে আছে, তবে তার ঘাড় মোটকে উল্টো দিকে ঘোরানো, চোখ দুটো বিস্ফারিত।
সে বসে আছে একই রকম ভাবে, কুকুরের মতো উবু হয়ে। শরীরে কোনো রকম বাধা প্রদানের চিহ্ন নেই। চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি, আর সেখান থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে কালচে থকথকে রক্ত। পরম মাথার টুপি খুলে ইন্দ্রনীলের সামনে এসে মিহি কণ্ঠে বলল, স্যার, ওকেও সৎকার করতে হবে, চলুন। গ্রামে এসে একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারলাম পরম। অন্ধবিশ্বাস আর অলৌকিক দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। যারা সেই তফাৎটা দেখতে পায় না, বুঝতে পারে না, তাদের অবস্থা দেখছই তো কিরকম হয়। লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রইল এক রাতের মধ্যে। চলো, ভোর হতে চলল, দেখো অন্তত এবারে গ্রামের কাউকে পাও কিনা। কয়েকজন কনস্টেবল ও লোকজন খুঁজতে বেরিয়ে গেল। ইন্দ্রনীল আর পরম দুজনে মিলে অতীব সাবধানে ঐশিকার দেহটা সাদা চাদরে মুড়িয়ে দিচ্ছিল। ইন্দ্রনীল দেখল পরমের কপালে ভাঁজ, কিছু একটা ভাবছে সে। পরম, কি হলো? একটা জিনিস স্যার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। জটাবুড়ি তো সবার শেষে ওই ঘরে গেছিলেন, তো উনি সব কথা এত ডিটেলে জানলেন কি করে? পরমের কথাটা শুনেই চমকে উঠল ইন্দ্রনীল। এতক্ষণ এই সাধারণ জিনিসটা তার মাথায় আসেনি। গল্পের মতো শুনে গেল তারা, ঠিক যেভাবে ঠাকুমাদের কাছে ছোট নাতি নাতনিরা গল্প শোনে। পরম আরো অনেক কিছুই বলছিল, কিন্তু ইন্দ্রনীলের চোখের সামনে এখন শুধুই জটাবুড়ির কালচে দাঁত বের করা কর্কশ অট্টহাসির মুখটাই ঘুরে বেড়াচ্ছে। জটাবুড়ির সেই হাসি আজও হয়তো কনকপুর গ্রামের শ্মশানে প্রতিধ্বনিত হয়। আপনারাও কি সেই হাসি শুনতে পেলেন? আজকের পরিবেশনার লাগান্দা কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আর এরকম আরও গল্প শুনতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লোককথা। খুব শীঘ্রই ফিরব নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। আজকের গল্পের নাট্য রূপান্তর, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। ইন্সপেক্টর ইন্দ্রনীল সেনের ভূমিকায় ছিলেন কৌশিক ব্যানার্জি। জটাবুড়ির ভূমিকায় ছিলেন পূজা রায়। জমিদার প্রতাপ নারায়ণের ভূমিকায় ছিলেন নিহারেন্দু ব্যানার্জি। ঐশিকা চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। মৃণালিনী দেবী চরিত্রে কণ্ঠ দিয়েছেন ঋতুপর্ণা মিশ্র। ইন্সপেক্টর শুভময়ের ভূমিকায় ছিলেন সাগর নীল। কনস্টেবল পরমের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন সুজন ঘোষ। অঞ্জন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ। ধ্বনি সম্পাদনায় ছিলেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় শুভজিৎ পটব্যাল। প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।